তাহলে আসো আমরা একটু দেখার চেষ্টা করি যে আজকে আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসের শুরুতেই আমাদের থাকবে হচ্ছে অনুবন্ধী অ্যাসিড এবং ক্ষার নিয়ে কথাবার্তা। কারণ হচ্ছে অ্যাডমিশন টেস্টে এই বিষয়টি প্রায় আসে, অনুবন্ধী অ্যাসিড এবং ক্ষার। আমাদের সবার আরেকটি কনফিউশনের জায়গা হচ্ছে শক্তিশালী অ্যাসিড এবং গাঢ় অ্যাসিডের মধ্যে আসলে পার্থক্য কী? তারা কি একই জিনিস নাকি ভিন্ন জিনিস? যদি ভিন্ন হয়ে থাকে তাদের মধ্যে পার্থক্যটা কী? ঠিক একইভাবে দুর্বল অ্যাসিড এবং লঘু অ্যাসিডের মধ্যেও আমরা অনেক সময় মিলিয়ে ফেলি। সুতরাং আজকে আমাদের ক্লাসের নেক্সট সেকশনে আমরা এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব আসলে দুইটি জিনিস কি। ক্লাসের পরের সেকশনে থাকবে বিভিন্ন শক্তিশালী এবং দুর্বল অ্যাসিড এবং ক্ষারকের পিএইচ এবং পিওএইচ নির্ণয়। আমরা চেষ্টা করব বিভিন্ন ম্যাথ সলিউশন করার এবং বিভিন্ন শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারক ও দুর্বল ক্ষারকের পিএইচ বা পিওএইচ এর মান আমরা বের করার চেষ্টা করব। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে বাফার দ্রবণ এবং এর শর্তাবলী, অর্থাৎ কোন কোন শর্তে কোনো একটি দ্রবণ আসলে বাফার দ্রবণ হিসেবে কাজ করবে। সব শর্তে কি কাজ করবে নাকি কোনো স্পেসিফিক শর্তেই সেটি বাফার দ্রবণ হিসেবে কাজ করবে তা আমরা দেখার চেষ্টা করব। এবং লাস্ট পোর্শনে থাকবে বাফার দ্রবণ সংক্রান্ত বিভিন্ন গাণিতিক সমস্যাবলী। সুতরাং তোমরা অবশ্যই আজকের লাইভ ক্লাসটিতে অনেক অনেক কমেন্ট করবে। তোমাদের যা যা প্রশ্ন থাকবে তা তোমরা কমেন্ট করবে। আমি চেষ্টা করব তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার, এই ক্লাসের মধ্যেই দেওয়ার চেষ্টা করব। তাহলে আসো আমরা আজকে আমাদের ক্লাসটি শুরু করে দিই। প্রথমেই অ্যাসিড ক্ষারকের ব্রনস্টেড লাউরির মতবাদ। তোমরা নিশ্চয়ই নামটি সবাই জানো, ব্রনস্টেড লাউরির মতবাদ। তোমাদের কাছে আমার আজকের প্রথম প্রশ্ন, এই ব্রনস্টেড লাউরির মতবাদকে আমরা আর কোন নামে চিনি? অর্থাৎ ব্রনস্টেড লাউরির মতবাদের আরেকটি নাম কি? তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে ব্রনস্টেড লাউরির মতবাদের আরেকটি নাম কি, অর্থাৎ অন্য কোন নামে আমরা ব্রনস্টেড লাউরির মতবাদকে চিনতে পাই। তোমরা সবাই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। ধন্যবাদ মাসুদ, তুমি সঠিক উত্তর দিয়েছ এবং আশা করি অন্যরাও সবাই জানো যে ব্রনস্টেড লাউরির মতবাদকে আমরা প্রোটনীয় মতবাদ হিসেবেও চিনি। অর্থাৎ ব্রনস্টেড লাউরির মতবাদ আর প্রোটনীয় মতবাদ আসলে একই জিনিস। কারণ হচ্ছে এই ব্রনস্টেড লাউরির মতবাদে আমরা শুধুমাত্র প্রোটনের আদান প্রদানের ভিত্তিতে অ্যাসিড এবং ক্ষারককে সংজ্ঞায়িত করে থাকি। এখন তোমাদের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, যদি ব্রনস্টেড লাউরির মতবাদ অনুসারে কেউ প্রোটন দান করে তাকে আমরা কি বলি, এবং কেউ যদি প্রোটন গ্রহণ করে তাহলে তাকে আমরা কি বলি? তোমরা আমাকে আবারও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে প্রোটন যে দান করে তাকে আমরা কি বলি, আর প্রোটন যে গ্রহণ করে তাকে আমরা কি বলি। আবারও মাসুদ, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি সঠিক উত্তর দিয়েছো যে যারা প্রোটন দান করে তাকে আমরা ব্রনস্টেড লাউরির মতবাদ অনুসারে বলি হচ্ছে অ্যাসিড, এবং যারা প্রোটন গ্রহণ করে তাদেরকে আমরা বলি বেস বা ক্ষারক। যেমন অ্যামোনিয়া, তার একটি লোন পেয়ার ইলেকট্রন আছে এবং এই লোন পেয়ার ইলেকট্রন দিয়ে সে প্রোটন গ্রহণ করতে পারে। যেহেতু সে প্রোটন গ্রহণ করতে পারে তাই ব্রনস্টেড লাউরির মতবাদ অনুসারে সেটি একটি ক্ষারক। ঠিক একইভাবে HCl, তার একটি প্রোটন আছে, সে এই প্রোটন দান করতে পারে এবং এই কারণে যেহেতু HCl একটি প্রোটন দান করতে পারে তাই সে ব্রনস্টেড লাউরির মতবাদ অনুসারে একটি অ্যাসিড। সো আমরা সবাই এটা জানি। আজকের ক্লাসের শুরুতেই আমি এই জিনিসটি জাস্ট আরেকবার তোমাদের থেকে ঝালাই করে নিলাম যেন আমরা আমাদের নেক্সট টপিকটি বুঝতে পারি, যা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড ও ক্ষারক। অনুবন্ধী অ্যাসিড ও ক্ষারক, মনে করো এখানে একটি অ্যাসিড আছে যার নাম হচ্ছে HX। সেটি যদি প্রোটন দান করে তাহলে সে তৈরি করবে X-। কোনো একটি অ্যাসিড প্রোটন দান করার পর যে কেমিক্যাল কম্পাউন্ডটি উৎপন্ন করে সেটি একটি ক্ষারক,
এবং তাকে একটি বিশেষ নাম দেওয়া হয়, তা হচ্ছে অনুবন্ধী ক্ষারক। অর্থাৎ কোনো একটি অ্যাসিড প্রোটন দান করার পর যেই কেমিক্যাল কম্পাউন্ড বা যৌগে বা মূলকে পরিণত হয় তাকে বলা হয় ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। ঠিক একইভাবে কোনো একটি ক্ষারক সেটি প্রোটন গ্রহণ করতে পারে এবং প্রোটন গ্রহণ করার পর সেটি যে যৌগ বা যেই মূলক উৎপন্ন করে তাকে বলা হয় এই ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড। আমাদের জন্য এই বিষয়টি খুবই 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 গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে আমাদের পরীক্ষায় অনেক সময় আসে নিচের কোনো একটি যৌগ দেয়া থাকে এবং তার অনুবন্ধী অ্যাসিড বা ক্ষারক কি। যেমন তোমাদের কাছে আমি যদি বলি HCl এর অনুবন্ধী ক্ষারক কি, তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে HCl এর অনুবন্ধী ক্ষারক কি, অর্থাৎ HCl এর অনুবন্ধী ক্ষারক কোনটি। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে HCl এর অনুবন্ধী ক্ষারক কি। সঞ্জিত, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি সঠিক উত্তর দিয়েছো যে HCl সেটি একটি প্রোটন দান করতে পারে, সেটি একটি প্রোটন দান করতে পারে, দান করার পর সে তৈরি করে একটি ক্লোরাইড আয়ন। তাহলে HCl এর অনুবন্ধী ক্ষারক হচ্ছে এই ক্লোরাইড আয়ন, অর্থাৎ ক্লোরাইড আয়নকে বলা হয় HCl এর অনুবন্ধী ক্ষারক। এখন এখান থেকে আমাদের বেশ কিছু প্রশ্ন আসতে পারে। আসো আমরা আরও কিছু প্র্যাকটিস করে নিই যে কিভাবে আমরা অনুবন্ধী অ্যাসিড এবং ক্ষারক বের করতে পারি। যেমন আমাদের কাছে প্রশ্ন হচ্ছে HSO4 যার নাম হচ্ছে বাইসালফেট আয়ন। তোমাদের কাছে আমার প্রশ্ন, বাইসালফেট আয়নের অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষারক এর নাম কি? বাইসালফেট আয়নের অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষারকের নাম কি? তোমরা আবারও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে উত্তরটি জানিয়ে দাও যে বাইসালফেট আয়নের অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষারকের নাম কি। আয়শা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি সঠিক উত্তর দিয়েছো। যাদের আমাদের এখনও উত্তরটি হয়নি তারা আমরা একটু শিখে নিব যে কিভাবে আমরা অনুবন্ধী অ্যাসিড এবং ক্ষারক বের করতে পারি। তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। আমার এখানে যৌগটি হচ্ছে বাইসালফেট আয়ন। যখন আমি চিন্তা করব এই বাইসালফেট আয়নের অনুবন্ধী অ্যাসিড কোনটি, সেই ক্ষেত্রে এটি হচ্ছে একটি ক্ষারক, কারণ ক্ষারক এর অনুবন্ধী অ্যাসিড, আবার অ্যাসিড এর অনুবন্ধী ক্ষারক। সুতরাং আমি যখন চিন্তা করব যে বাইসালফেট আয়নের অনুবন্ধী অ্যাসিড কোনটি, সেটি একটি ক্ষারক হিসেবে কাজ করবে এবং সেটি একটি প্রোটন গ্রহণ করবে। তাহলে প্রোটন যদি গ্রহণ করে তাহলে সে উৎপন্ন করবে H2SO4। সুতরাং বাইসালফেট আয়নের অনুবন্ধী অ্যাসিড হচ্ছে H2SO4। আবার আমি যখন চিন্তা করব বাইসালফেট আয়নের অনুবন্ধী ক্ষারক কি, তখন সে কাজ করবে একটি অ্যাসিড হিসেবে, কারণ আমরা জানি অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক থাকে। তাহলে বাইসালফেট আয়ন যদি অ্যাসিড হিসেবে কাজ করে তাহলে সে একটি প্রোটন দান করতে পারবে। যদি প্রোটন দান করে তাহলে সে উৎপন্ন করবে কি? সালফেট আয়ন। সুতরাং বাইসালফেট আয়নের অনুবন্ধী অ্যাসিড হচ্ছে H2SO4 এবং অনুবন্ধী ক্ষারক হচ্ছে SO4 2-। আমরা জাস্ট যে কাজটি করব, অনুবন্ধী অ্যাসিড বের করার জন্য প্রোটন যোগ করে দেব আর অনুবন্ধী ক্ষারক বের করার জন্য প্রোটন বাদ দিয়ে দিব। আমরা খুব সহজেই পেয়ে যাব অনুবন্ধী অ্যাসিড এবং ক্ষারক। তাহলে তোমরা বের করো পানি অর্থাৎ H2O এবং বাইকার্বনিক অ্যাসিড H2CO3 এর অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষারক কি। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে আবারও জানিয়ে দাও যে H2O এবং H2CO3 এর অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষারক এর নাম কি।
আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়েছো। নাইস, অলরেডি এরফান, শাকিল তোমরা উত্তর দিতে শুরু করেছো। আমরা যখন বের করব H2O এর অনুবন্ধী অ্যাসিড, তখন আমরা জাস্ট প্রোটন যোগ করব। যদি প্রোটন যোগ করি তাহলে উৎপন্ন হবে H3O প্লাস, অর্থাৎ H2O এর অনুবন্ধী অ্যাসিড H3O প্লাস, এবং H2O এর অনুবন্ধী ক্ষারক যদি আমরা বের করতে চাই তাহলে প্রোটন আমরা বাদ দিব, তখন আমরা পাবো হাইড্রোক্সিল আয়ন। সুতরাং পানি এর অনুবন্ধী অ্যাসিড H3O প্লাস এবং অনুবন্ধী ক্ষারক OH মাইনাস। ঠিক একইভাবে আমরা যদি বের করি H2CO3 অর্থাৎ কার্বনিক অ্যাসিড এর অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষারক, তাহলে আমরা যে জিনিসটি পাবো তা আমরা একটু দেখার চেষ্টা করি। H2CO3, আমরা যদি চিন্তা করি H2CO3 একটি প্রোটন দান করতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সে উৎপন্ন করবে HCO3 মাইনাস। সুতরাং কার্বনিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক হচ্ছে HCO3 মাইনাস বা বাইকার্বনেট আয়ন। কিন্তু যদি একটু চিন্তা করো H2CO3 সে কি কোনো প্রোটন গ্রহণ করতে পারে? উত্তর হচ্ছে H2CO3 কোনো প্রোটন গ্রহণ করতে পারে না। সুতরাং H2CO3 বা কার্বনিক অ্যাসিডের কোনো অনুবন্ধী অ্যাসিড নেই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আমরা কিভাবে কোনো একটি যৌগে অনুবন্ধী অ্যাসিড এবং ক্ষারক বের করব। আমরা জাস্ট প্রোটন যোগ করব, প্রোটন বাদ দিব, পেয়ে যাব অনুবন্ধী অ্যাসিড ও ক্ষারক। আমাদেরকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে যে আদৌ কি কোনো একটি যৌগ সে কি প্রোটন গ্রহণ করতে পারে। তোমাদের যাদের এখনো একটু কনফিউশন আছে তাদের জন্য আমি একটু H2CO3 এর গাঠনিক সংকেত এঁকে তাদেরকে একটু বুঝিয়ে দিই। আমরা যদি একটু দেখি, এই হচ্ছে আমাদের H2CO3। সো এই ক্ষেত্রে অলরেডি আমার বাইকার্বনিক অ্যাসিড দুইটি প্রোটন সহকারে অবস্থান করছে এবং এখানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড। সুতরাং এই ক্ষেত্রে এই অক্সিজেন আর কোনো প্রোটন গ্রহণ করতে পারবে না, আর কোনো প্রোটন গ্রহণ করতে পারবে না। ঠিক একইভাবে যেহেতু সে প্রোটন গ্রহণ করতে পারবে না, সুতরাং H3CO3 এরকম কোনো কম্পাউন্ড তৈরি হবে না, অর্থাৎ H2CO3 কোনো প্রোটন গ্রহণ করতে পারবে না, তার অনুবন্ধী অ্যাসিডও নেই। সুতরাং আশা করি তোমরা যারা এই বিষয়টি ভুল করেছো যে H3CO3 হচ্ছে H2CO3 এর অনুবন্ধী অ্যাসিড, তারা বুঝতে পেরেছো কেন আমাদের অনুবন্ধী অ্যাসিড বাইকার্বনিক অ্যাসিডের অনুবন্ধী অ্যাসিড নেই। আমরা জাস্ট প্রোটন যোগ করব এবং প্রোটন বাদ দিব অনুবন্ধী অ্যাসিড এবং ক্ষারক বের করার জন্য। জাস্ট খেয়াল রাখতে হবে আদৌ কি এরকম কোনো কম্পাউন্ড সম্ভব কিনা। যদি সম্ভব না হয়ে থাকে তাহলে উত্তর হবে তার অনুবন্ধী অ্যাসিড বা ক্ষারক নেই। অনেকেই জানতে চেয়েছো লুইস এর মতবাদ সম্পর্কে। লুইস মতবাদ যদি আমি একটু বলি, লুইস মতবাদটি খুবই সহজ। লুইস মতবাদ অনুসারে কোনো যৌগ যদি ইলেকট্রন দান করতে পারে তাহলে সে ক্ষারক, আবার কোনো যৌগ যদি ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে সে অ্যাসিড। অর্থাৎ চিন্তা করো অ্যামোনিয়ার কথা, তার মুক্তজোড় ইলেকট্রন আছে, সে এই মুক্তজোড় ইলেকট্রন দান করে প্রোটনকে একসেপ্ট করতে পারে। সুতরাং যেহেতু এই ক্ষেত্রে অ্যামোনিয়া একটি ইলেকট্রন দাতা, তাই সে লুইস মতবাদ অনুসারে ক্ষারক। আবার একটু চিন্তা করো প্রোটন এই দানকৃত ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাই লুইস মতবাদ অনুসারে প্রোটন নিজেও একটি অ্যাসিড। সুতরাং আমরা অন্য কোনো মতবাদেই কিন্তু প্রোটনকে অ্যাসিড হিসেবে দেখিনি। আমরা হয়তোবা দেখেছি যে HCl প্রোটন দান করতে পারে, তাই সে একটি অ্যাসিড। কিন্তু লুইস মতবাদ বলে প্রোটন নিজেও একটি অ্যাসিড, যেহেতু সে ইলেকট্রন গ্রহণ করতে পারে। ব্রনস্টেড লাউরির মতবাদ এবং লুইস মতবাদের মধ্যে পার্থক্য এটি, এবং লুইস মতবাদ এর রেঞ্জকে বা তার সীমানাটাকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, যার ফলে
প্রোটন নিজেও একটি অ্যাসিড হিসেবে আত্মপ্রকাশ করেছে। অন্য অনেকজন জানতে চেয়েছ যে লুইস মতবাদ অনুসারে আমরা কি অণুবন্ধী অ্যাসিড এবং ক্ষারককে আমরা সংজ্ঞায়িত করতে পারি? উত্তর হচ্ছে না। আমরা লুইস মতবাদ অনুসারে অণুবন্ধী অ্যাসিড এবং ক্ষারককে সংজ্ঞায়িত করতে পারি না। কারণ একটু আগে তোমরা দেখেছো যখন আমরা বলেছি অণুবন্ধী অ্যাসিড এবং ক্ষারক, তখন প্রোটন দান এবং গ্রহণের কথা চলে আসে। কিন্তু লুইস মতবাদ আলোচনা করে ইলেকট্রন দান এবং গ্রহণ নিয়ে। তাই লুইস মতবাদ অনুসারে আমরা অণুবন্ধী অ্যাসিড এবং ক্ষারককে সংজ্ঞায়িত করতে পারি না। আসো আমরা তাহলে চলে যাই আমাদের পরের সেকশনে, এবং আশা করি তোমরা সবাই এবার বুঝতে পেরেছো যে কিভাবে আমরা অণুবন্ধী অ্যাসিড এবং ক্ষারক যদি প্রশ্নে আসে তাহলে কিভাবে আমরা এই বিষয়গুলো বের করতে পারবো। এবার চলে আসো আমাদের পরের টপিক, সেটি হচ্ছে বিশুদ্ধ পানির পিএইচ। তোমাদের কাছে অনেকের কাছে মনে হতে পারে এই বিষয়টা আমি কেন পড়াচ্ছি, কেন বিশুদ্ধ পানির পিএইচ জানা দরকার। আমরা সবাই জানি বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7। তোমাদের কার কার মনে হয় বিশুদ্ধ পানির পিএইচ 7 এটি একটি স্থির মান? অর্থাৎ আমি জাস্ট জানতে চাচ্ছি বিশুদ্ধ পানির পিএইচ কি সবসময় 7, নাকি এর মান পরিবর্তনও হতে পারে? তোমাদের যদি মনে হয় যে বিশুদ্ধ পানির পিএইচের মান স্থির তাহলে তোমরা ওয়াই লিখো, এবং যদি মনে হয় বিশুদ্ধ পানির পিএইচের মান পরিবর্তিত হতে পারে তাহলে তোমরা নো লিখো। আমাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে বিশুদ্ধ পানির পিএইচের মান কি স্থির থাকবে নাকি পরিবর্তনও হতে পারে। অনেকে উত্তর লিখেছো স্থির না, অনেকে নো আইডিয়া। আজমিনা ইউসরা তুমি লিখেছো 6.7 থেকে 7.4। আমরা এখনও এই বিষয়টি আমরা আমাদের ইন্টারমিডিয়েটে 2 বছর পার করে এসেছি, কিন্তু এখনও আমাদের এই বিষয়টি নিয়ে একটু কনফিউশন আছে। সুতরাং আসো আমরা সবাই এই কনফিউশনের জায়গাটি একটু ক্লিয়ার করার চেষ্টা করি। এখানে যে বিষয়টি খুবই 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 গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তাপমাত্রা। সামিন, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আসলেই সঠিক জায়গাটি ধরতে পেরেছ যে বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7 যখন তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন তাপমাত্রা। আমি আবারও বলছি, বিশুদ্ধ পানির পিএইচ তখনই 7 যখন তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন তাপমাত্রা। কারণ এই তাপমাত্রায় পানির আয়নিক গুণফল, যাকে আমরা KW দ্বারা প্রকাশ করি, which is equal to প্রোটনের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু 10⁻⁻14। এবং যেহেতু বিশুদ্ধ পানি তাই প্রোটনের ঘনমাত্রা will be equals to হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা which is equal to 10⁻⁷ মোলার। এবং এই কারণে যেহেতু প্রোটনের ঘনমাত্রা 10⁻⁷ মোলার, দ্যাট ইজ ওয়াই এই তাপমাত্রায় বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7। যেমন হাইপোথেটিক্যালি আমি বলতে চাই, যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা 273 কেলভিন তাপমাত্রায় KW এর মান হতো 1 টাইমস 10⁻⁻16, তাহলে তখন পিএইচ এর মান কি হতো? আমি আরেকবার বলছি, যেহেতু এই তাপমাত্রায় পানির আয়নিক গুণফল KW এর মান 10⁻⁻14, তাই প্রোটনের ঘনমাত্রা হচ্ছে 10⁻⁷, এবং তাই পিএইচ এর মান হচ্ছে 7। সুতরাং শুধুমাত্র এই তাপমাত্রায় বিশুদ্ধ পানির পিএইচ এর মান হচ্ছে 7। যখন আমি তাপমাত্রা পরিবর্তন করব তখন বিশুদ্ধ পানির পিএইচ এর মানও পরিবর্তিত হয়ে যাবে। তাহলে তোমরা আমাকে জানিয়ে দাও যে এই তাপমাত্রায় যদি KW এর মান 1 টাইমস 10⁻⁻16 হয় তাহলে পিএইচ এর মান কত হবে? সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা কারেক্ট অ্যান্সার দিচ্ছ যে এই সময় পিএইচ এর মান হতো 8, বিশুদ্ধ পানির পিএইচ এর মান হতো 8। কারণ কি? কারণ হচ্ছে KW যদি 1 টাইমস 10⁻⁻16 হয় তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে 1 টাইমস 10⁻⁸, তাহলে পিএইচ হবে 8। সুতরাং আশা করি এখন থেকে
কারো কখনোই আর ভুল হবে না যে বিশুদ্ধ পানির পিএইচের মান কি স্থির? উত্তর হচ্ছে অবশ্যই এবং অবশ্যই না। তাপমাত্রা পরিবর্তনের সাথে বিশুদ্ধ পানির পিএইচের মান পরিবর্তিত হতে পারে। আশা করি সবাই বুঝতে পেরেছ আমাদের এই টপিকটি। সুতরাং এই টপিকটি যেন আর কখনই কারো ভুল না হয়। এবার আমরা আরেকটি নতুন কনফিউশন নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে শক্তিশালী অ্যাসিড, দুর্বল অ্যাসিড, গাঢ় অ্যাসিড, লঘু অ্যাসিড। আমরা অনেক সময় কনফিউশন করে ফেলি শক্তিশালী অ্যাসিড আর গাঢ় অ্যাসিড কি একই জিনিস নাকি ডিফারেন্ট? তোমাদের কি মনে হয় শক্তিশালী অ্যাসিড আর গাঢ় অ্যাসিড এই দুইটি জিনিস কি আসলে একই? তোমাদের যদি মনে হয় হ্যাঁ তাহলে ইয়েস লিখো, আর যদি মনে হয় না তাহলে তোমরা নো লিখো। তোমরা আবারও আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে তোমাদের কি মনে হয় শক্তিশালী অ্যাসিড এবং গাঢ় অ্যাসিড তারা কি একই জিনিস নাকি ভিন্ন? অলরেডি সৌমিক, মাসুদ তোমরা উত্তর দিতে শুরু করেছো। তোমাদেরকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। তোমরা সঠিক উত্তর দিচ্ছ যে শক্তিশালী অ্যাসিড এবং গাঢ় অ্যাসিড আসলে একই না। তাহলে তাদের মধ্যে পার্থক্যটা কি এবং কখন আমরা কোনো একটি অ্যাসিডকে শক্তিশালী বলবো, কখন দুর্বল বলবো, আর কখন কোনো একটি অ্যাসিডকে আমরা গাঢ় অ্যাসিড বলবো, কখন লঘু অ্যাসিড বলবো? শক্তিশালী অ্যাসিড আমরা তাদেরকে বলি যারা জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে বিয়োজিত হয়। আমি আবারও বলছি, শক্তিশালী অ্যাসিড আমরা তাদেরকেই বলি যারা জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে বিয়োজিত হয়, তাদেরকে আমরা বলি শক্তিশালী অ্যাসিড। আর ঠিক তার বিপরীতে যারা জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয় তাদেরকে আমরা বলি হচ্ছে দুর্বল অ্যাসিড। আমি আবারও বলছি, যারা জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে বিয়োজিত হয় তাদেরকে আমরা বলি শক্তিশালী অ্যাসিড, এবং যারা জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয় তাদেরকে আমরা বলি দুর্বল অ্যাসিড। যেমন সকল অজৈব অ্যাসিড, আমি আবার বলছি সকল অজৈব অ্যাসিড তারা হচ্ছে শক্তিশালী অ্যাসিড। যেমন H2SO4, HCl, এরা হচ্ছে শক্তিশালী অ্যাসিড। অন্যদিকে সকল জৈব অ্যাসিড যেমন CH3, COOH অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড তারা হচ্ছে দুর্বল অ্যাসিড, কারণ তারা জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয়। সুতরাং আশা করি সবাই এখন বুঝতে পারলাম যে শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের মধ্যে আসলে পার্থক্য কী। একজন সম্পূর্ণভাবে বিয়োজিত হয়, আরেকজন আংশিকভাবে বিয়োজিত হয়। তাহলে গাঢ় অ্যাসিড আর লঘু অ্যাসিডের মধ্যে পার্থক্য কী? গাঢ় অ্যাসিড হচ্ছে কোনো একটি দ্রবণে কতটুকু অ্যাসিড আছে তার মাত্রা, অর্থাৎ এমন হতে পারে 1 মোলার একটি সলিউশন, 2 মোলার একটি সলিউশন, 5 মোলার একটি সলিউশন, অর্থাৎ কোনো একটা দ্রবণে ঘনমাত্রা অনেক বেশি, তখন সেটাকে আমরা বলি গাঢ় অ্যাসিড। আবার কোনো একটা দ্রবণে দেখলাম আমরা 0.01 মোলার, 0.005 মোলার, 0.0001 মোলার, অর্থাৎ ঘনমাত্রা অনেক কম, তখন তাদেরকে আমরা বলি লঘু অ্যাসিড, বা অনেক সময় তোমরা ডাইলিউটেড সলিউশন হিসেবেও চিনো। তাহলে আমি এক কথায় বলতে পারি কোনো একটি অ্যাসিড শক্তিশালী নাকি দুর্বল, এটি হচ্ছে অ্যাসিড এর প্রকৃতি। অর্থাৎ কোনো একটি অ্যাসিড শক্তিশালী নাকি দুর্বল সেটি হচ্ছে অ্যাসিডের প্রকৃতি। আর কোনো একটি অ্যাসিড গাঢ় অ্যাসিড নাকি লঘু অ্যাসিড সেটি হচ্ছে দ্রবণের প্রকৃতি। অর্থাৎ দ্রবণটি কি গাঢ় নাকি লঘু, এটি হচ্ছে দ্রবণের প্রকৃতি। আর কোনো একটি অ্যাসিড শক্তিশালী নাকি দুর্বল সেটি হচ্ছে ওই অ্যাসিডের প্রকৃতি। আশা করি সবাই তাহলে বুঝতে পেরেছো যে আসলে এই বিষয়টি দ্বারা আমরা কি বোঝাই। একটি হচ্ছে অ্যাসিডের প্রকৃতি, আরেকটি হচ্ছে দ্রবণের প্রকৃতি। এখন আসো আমরা চলে যাই আমাদের নেক্সট সেকশনে, সেটি হচ্ছে পিএইচ এর মান নির্ণয়। আমরা এখন অনেক অঙ্ক করব, আমরা জানার চেষ্টা করব পিএইচ এর মান। তোমাদের কাছে আমার দুইটি প্রশ্ন। একটি হচ্ছে
আমরা সবাই এই সূত্রটি জানি, পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগারিদম অফ দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, অর্থাৎ পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে তোমাদের কাছে খুব সহজ দুটি প্রশ্ন, একটি হচ্ছে যদি ঘনমাত্রা 10⁻⁷ হয় তাহলে পিএইচ কত, এবং 10⁻² হলে পিওএইচ কত। আমি আবার বলছি, পিওএইচ কত। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে এই পিওএইচ কত। অনেকেই তোমরা বিওডি নিয়ে কথা বলছো, আমি একটু পরেই আমাদের ক্লাসের সেকশনে বিওডি নিয়ে আলোচনা করার চেষ্টা করব যদি আমি সময় পাই। অবশ্যই তোমাদের বিওডি এর ধারণাটি ক্লিয়ার করার চেষ্টা করব। অনেককে ধন্যবাদ, তোমরা অনেকেই সঠিক উত্তর দিচ্ছ। সাকিব, নাইম, আরিফ, তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ। অর্থাৎ এই ক্ষেত্রে প্রথম উত্তরটি হচ্ছে আমাদের 7। দ্বিতীয় উত্তরটি আমাদেরকে খেয়াল রাখতে হবে, এখানে পিএইচ চাওয়া হয়নি। আমরা অনেকে যে ভুলটি করতে পারি সেটি হচ্ছে সরাসরি আমরা 2 বসিয়ে দেব। অবশ্যই 2 উত্তরটি ভুল, কারণ এখানে পিওএইচ চাওয়া হয়েছে। আমরা জানি যেহেতু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, আমরা সহজেই পিএইচ বের করতে পারি 2। আবার আমরা জানি 298 ক্যালভিন তাপমাত্রায় পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু 14। তাহলে আমরা যদি পিওএইচ বের করতে চাই তাহলে 14 থেকে 2 বাদ দিব, আমরা উত্তর পেয়ে যাব 12। সুতরাং আমাদের উত্তর হচ্ছে একটির 7, আরেকটির উত্তর হচ্ছে 12। আমরা এই ভুলটি প্রায় করে থাকি, যখনই একটি সহজ প্রশ্ন দেখলাম আমরা উত্তর করতে সরাসরি চলে যাই এবং এই ভুলগুলো করে ফেলি। আমরা 2 লিখে ফেলতাম অনেকেই ভুল করে, কিন্তু এই ভুলটি যেন না হয় আমরা সবাই ভালো করে আগে প্রশ্ন পড়ব এবং তারপর উত্তর করব। কারণ তোমার জাস্ট এই 5 সেকেন্ডস বা 10 সেকেন্ড এই সময় না দেওয়ার কারণে তোমার একটি উত্তর কিন্তু ভুল হয়ে যেতে পারে, এবং যার ফলে তোমার মার্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বা অন্য যে কোনো ভর্তি পরীক্ষায় কিন্তু 1.25 কমে যাবে। এক তো যাবেই প্রশ্নের জন্য, একই সাথে ভুল উত্তর দেওয়ার জন্য 0.25ও কিন্তু চলে যাবে। সুতরাং খুবই 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 সাবধান আমরা যেন এই ভুলগুলো না করি। মাসুদ রানা, যেমন তুমি বলেছো যে এই ভুলটা কিন্তু শুধু তোমার না, আমি যদি এখানে হাইলাইট করে না দিতাম অনেকেই কিন্তু এই ভুলটা করতে পারতে। সুতরাং আমরা অবশ্যই প্রশ্ন ভালো করে আগে পড়ব, দেন উত্তর করার চেষ্টা করব। তাহলে আমরা চলো এরপর চলে যাই, আমরা কিছু শক্তিশালী অ্যাসিডের পিএইচ এর মান বের করার চেষ্টা করি। আমরা কিছু শক্তিশালী অ্যাসিডের পিএইচ এর মান বের করার চেষ্টা করি। 0.005 মোলার সালফিউরিক অ্যাসিড এর পিএইচ কত, এবং 0.001 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? তোমরা আমাকে সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করে উত্তরটি জানিয়ে দাও যে প্রথম প্রশ্নের উত্তর কত এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর কত। আমাকে তোমরা কমেন্ট সেকশনে এখনই কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো আমার গলার অবস্থা একটু খারাপ যাচ্ছে। আশা করি তোমরা সবাই এই বিষয়টি বুঝতে পেরেছো, এবং তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা এত সুন্দরভাবে আমার ক্লাসের সাথে রেসপন্ড করছো আমার এই খারাপ গলা সত্ত্বেও। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে চলো আমরা এই অঙ্কগুলো করে নিই। অলরেডি অনেকে উত্তর দেওয়া শুরু করেছো, চলো আমরা আসলে উত্তরগুলো একটু জেনে নিই। প্রথমেই আমাকে যেটি খেয়াল রাখতে হবে যে অ্যাসিডটি কি। অ্যাসিডটি হচ্ছে একটি শক্তিশালী অ্যাসিড, তার মানে এটি সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। যদি সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তাহলে কি হবে? আমাদের পিএইচ জানার জন্য যেটি জানা লাগবে সেটি হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। ইসমাইল, তুমি জানতে চেয়েছো কিভাবে ক্যালকুলেটর ছাড়া এই অঙ্কগুলো করব। আসো আমি ক্যালকুলেটর না ব্যবহার করে কিভাবে এই উত্তরটি বের করতে পারি তা একটু দেখার চেষ্টা করো। আমাদের এই অঙ্ক করতে কোনো ক্যালকুলেটরের প্রয়োজন নেই। আসো আমরা একটু অঙ্কটা করার চেষ্টা করি। পিএইচ বের করার জন্য আমার লাগবে হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এখন সালফিউরিক অ্যাসিড সেটি একটি শক্তিশালী অ্যাসিড, এটা আমাকে জানতে হবে। অর্থাৎ সালফিউরিক অ্যাসিড যখন বিয়োজিত হয় তখন 2টি প্রোটন এবং সালফেট আয়ন উৎপন্ন করে। এখন আমরা দেখলাম একটি সালফিউরিক অ্যাসিড ভেঙে 2টি প্রোটন উৎপন্ন করে, তাহলে
0.005 মোলার সালফিউরিক অ্যাসিড ভেঙে গিয়ে কত মোলার প্রোটন উৎপন্ন করবে, সেটি হচ্ছে এর 2 গুণ, অর্থাৎ 2 টাইমস 0.005 মোলার, অর্থাৎ 0.01 মোলার। এটি হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা উক্ত দ্রবণে। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি আমরা 0.01 পাই, যেটি হচ্ছে 10⁻², তাহলে আমাদের পিএইচ কত? আমরা জানি পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগারিদম অফ দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, অর্থাৎ মাইনাস লগ 10⁻²। আমরা জানি লগের বেস হচ্ছে এখানে 10। তাহলে আমরা কি করব? আমরা যে কাজটি করব, আমরা -2 অর্থাৎ এই পাওয়ারটিকে নিচে নিয়ে আসবো, তোমরা সবাই এই বিষয়টি জানো, ইন্টু লগ 10⁻10, অর্থাৎ উত্তর হবে 2 × 1 = 2, অর্থাৎ উত্তর হচ্ছে 2। দেখলে তোমরা যে কীভাবে আমরা খুব সহজেই এই অঙ্কটি করে ফেলতে পারলাম। খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে তোমাদের 2-এর উত্তর কিন্তু সবারই ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? তোমরা অনেকেই কমেন্ট করেছো পিএইচ হচ্ছে 3, কিন্তু একটু খেয়াল করো আমি কি এখানে কোনো অ্যাসিড দিয়েছি নাকি ক্ষারক দিয়েছি? আমি এখানে একটি ক্ষারক দিয়েছি, যার নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে কাজ করছি। তাহলে এই ক্ষেত্রে আমি কি কোনো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পাবো নাকি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পাবো? অবশ্যই আমি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পাবো। সুতরাং এক্ষেত্রে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.001 বা 10⁻³ যদি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা 10⁻³ হয়, তাহলে পিওএইচ হবে কত? পিওএইচ হবে 3। আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু 14। তাহলে পিএইচ হবে এই ক্ষেত্রে 14 - 3 = 11। জাস্ট একটু চিন্তা করো, একটু আগেও আমরা সেম একটি প্রবলেম নিয়ে কাজ করেছি, কিন্তু আবারও যখনই আমি খুব কম সময়ের মধ্যে তোমাদেরকে একটি অঙ্ক করতে দিলাম, আমরা কিন্তু সবাই আবারও সেম ভুলটি করেছি। সুতরাং এখনও অনেক 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 সাবধান হইতে হবে আমাদেরকে। এই সিলি মিস্টেক করা যাবে না। চিন্তা করো, এর চেয়ে কি সহজ অঙ্ক হতে পারে? এটা অত্যন্ত সহজ অঙ্ক না? অবশ্যই অত্যন্ত সহজ অঙ্ক, কিন্তু এই সহজ অঙ্ক যদি আমরা ভুল করে দিয়ে আসি, তাহলে বাসায় আসার পর আমাদের মানসিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? সুতরাং তোমরা খুব ভালো করে প্রশ্ন পড়বে যে এখানে কি অ্যাসিড নাকি ক্ষারক দেওয়া হয়েছে, এবং প্রশ্নে কী চাওয়া হয়েছে, পিএইচ নাকি পিওএইচ। খুবই সহজ প্রশ্ন, আমরা সবাই পারি, কিন্তু এই সিম্পল ভুলগুলো কিন্তু করে দিয়ে আসি। সুতরাং এই ভুলগুলো যেন আমাদের আর না হয়। আশা করি তোমাদের সবাইকে আমি আসলে বিষয়টি বোঝাতে পেরেছি। সুতরাং আমরা যেন এই ভুলগুলো আর না করি। নেক্সট আমি আরেকভাবে আমাদের পিএইচ নির্ণয় করতে বলা হয়, সেটি হচ্ছে আমাদের আরেকভাবে পিএইচ নির্ণয় করতে বলা হয়, সেটা হচ্ছে পার্সেন্ট সলিউশন দিয়ে। আমরা অলরেডি পার্সেন্ট সলিউশন থেকে কিভাবে ঘনমাত্রা বের করতে হয় তা আমরা সবাই জানি। তোমরা সবাই আমাকে এই প্রশ্নটির উত্তর করে জানাও যে 1.5% W/V সোডিয়াম হাইড্রক্সাইড সলিউশনের পিএইচ কত? আসো আমরা একই সাথে উত্তরটি জেনে নিই। 1.5% সোডিয়াম হাইড্রক্সাইড সলিউশন এর মানে কি? এর মানে হচ্ছে 100 মিলিলিটার সলিউশনে সোডিয়াম হাইড্রক্সাইড আছে 1.5 গ্রাম। তাহলে ঘনমাত্রা বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে 1000 মিলিলিটার বা 1 লিটার। সুতরাং এই ক্ষেত্রে আমাদের পরিমাণ হচ্ছে 15 গ্রাম। এখন মোলারিটি বের করার জন্য আমাদের লাগবে মোল সংখ্যা। সুতরাং আমরা যে কাজটা করব, সোডিয়াম হাইড্রোক্সাইড এর আণবিক ভর যেটাকে আমরা বলি 40, সুতরাং 40 দ্বারা ভাগ করব, আমি পাওয়া যাবো আমার মোল সংখ্যা। সুতরাং এই ভ্যালুটি হচ্ছে 0.375 মোলার। তাহলে আমি তোমাদেরকে এই পর্যন্ত সলিউশন করে দিলাম, কারণ এতটুকু করতে আমাদের ক্যালকুলেটর লাগবে। তাহলে 1.5% W/V সলিউশন এর পিএইচ বের করতে হলে সবার আগে আমাকে সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা মোলারিটিতে বের করতে হবে।
এই মোলারিটি পর্যন্ত যদি আমরা বের করতে পারি, তাহলে এরপর আমাদের পিএইচ এর মান কত হবে, আমাদের পিএইচ এর মান কত হবে। আমরা যে কাজটি করব, এখানে আমি কি আবারও পিএইচ পাবো নাকি পিওএইচ পাবো? তোমরা আমাকে প্রশ্নের উত্তর করে জানিয়ে দাও যে এখান থেকে সরাসরি আমি কি পিএইচ পাবো নাকি পিওএইচ পাবো। তোমরা আমাকে আবারও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে তোমাদের কি মনে হয় সরাসরি এই ঘনমাত্রা ব্যবহার করে আমরা কি পিএইচ পাবো নাকি পিওএইচ পাবো। নুরুল, রাজ, তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ, কারেক্ট। আমরা যেহেতু এখানে একটি ক্ষারক নিয়ে কাজ করছি, সুতরাং এখানে সরাসরি আমরা পিওএইচ পাবো। আমরা যেহেতু ঘনমাত্রা পেয়ে গিয়েছি, সুতরাং পিওএইচ হবে -log of 0.375। এই অঙ্কটি করার জন্য আমাদের ক্যালকুলেটর লাগবে। আসো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করার চেষ্টা করি। এখানে -log of 0.375 যদি আমরা করি, তাহলে আমাদের উত্তর আসে হচ্ছে 0.426। উত্তর আসে 0.426। এটি হচ্ছে আমাদের পিওএইচ ভ্যালু। তাহলে আমরা যদি পিএইচ ভ্যালু বের করতে চাই, তাহলে আমরা কি করব? আমরা যে কাজটি করব, 14 থেকে আমাদের এই ভ্যালুটি বাদ দিব। যদি বাদ দিই, আমরা পেয়ে যাব আমাদের উত্তর 13.57। 13.57। সুতরাং আমাদের পিএইচ হচ্ছে 13.57। সুতরাং খুব সাবধান, যখন আমরা এরকম উত্তর বের করার চেষ্টা করব, তখন আমরা যে কাজটি করব, পার্সেন্ট সলিউশন থেকে ফার্স্টে ঘনমাত্রা বের করব, ঘনমাত্রা থেকে পিওএইচ বের করব, পিওএইচ থেকে পিএইচ বের করব। খুবই সহজ, আমরা এই ভুলগুলো যেন আর কখনো না করি। তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা একটি শক্তিশালী অ্যাসিডের পিএইচ এর মান বের করতে পারি। এরপর আসলো দুর্বল অ্যাসিডের পিএইচ নির্ণয়। এই বিষয়টি আবারও আমাদের অনেক প্রবলেম হয়, আমরা দুর্বল অ্যাসিডের পিএইচ বের করতে পারি না। অলরেডি আমি তোমাদেরকে দুর্বল অ্যাসিড কি তা বলে এসেছি। দুর্বল অ্যাসিড হচ্ছে যারা আংশিকভাবে বিয়োজিত হয়, অর্থাৎ এরা সম্পূর্ণভাবে বিয়োজিত হয় না, এরা আংশিকভাবে বিয়োজিত হয়। তাহলে যদি আংশিকভাবে বিয়োজিত হয়, তাহলে আমরা কিভাবে পিএইচ এর মান বের করব? আমাদের যদি পিএইচ এর মান বের করতে হয় বা পিওএইচ এর মান বের করতে হয়, আমাদেরকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করতে হবে। এই ক্ষেত্রে আমাদের যে সূত্রটি প্রয়োজন, সেটি হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। এটি হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। এখন অসওয়াল্ডের লঘুকরণ সূত্র অনুসারে বলা হয়, সি ঘনমাত্রার কোনো একটি দুর্বল অ্যাসিডের দ্রবণের সাম্যাবস্থায় প্রোটনের ঘনমাত্রা হচ্ছে আলফা ইন্টু সি, যেখানে আলফা হচ্ছে বিয়োজন মাত্রা এবং সি হচ্ছে ওই অ্যাসিডটির ঘনমাত্রা যেটি দেয়া হয়েছে। দ্যাট ইজ ইকুয়ালস টু √/Ka ইন্টু সি। আমি সরাসরি সূত্রে চলে গিয়েছি। আমি আপাতত কোনো তাত্ত্বিক কোনো বিষয় নিয়ে আলোচনা করব না, সরাসরি সূত্র নিয়ে কথা বলছি যে সি ঘনমাত্রার কোনো একটি দুর্বল অ্যাসিডের দ্রবণে সাম্যাবস্থায় হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে আলফা ইন্টু সি, যেখানে আলফা হচ্ছে বিয়োজন মাত্রা এবং সি হচ্ছে ঘনমাত্রা। দ্যাট ইজ ইকুয়ালস টু √/Ka ইন্টু সি, যেখানে Ka হচ্ছে ওই অ্যাসিডটির বিয়োজন ধ্রুবক। কে হচ্ছে ওই অ্যাসিডটির বিয়োজন ধ্রুবক। ঠিক একইভাবে সি ঘনমাত্রার কোনো একটি দুর্বল ক্ষারকের দ্রবণে সাম্যাবস্থায় ও এইচ আয়নের ঘনমাত্রা হচ্ছে আলফা সি, যেখানে আলফা হচ্ছে ওই দুর্বল ক্ষারকের বিয়োজন মাত্রা। দ্যাট ইজ ইকুয়ালস টু Kb ইন্টু সি, যেখানে Kb হচ্ছে ওই ক্ষারকটির বিয়োজন ধ্রুবক। সুতরাং এইভাবে আমরা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র ব্যবহার করে কোনো একটি দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারকের ক্ষেত্রে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করতে পারি। সুতরাং এই ক্ষেত্রে আমরা একটি আসলে অঙ্কের মাধ্যমে এই বিষয়টি বোঝার চেষ্টা করি। মনে করি HA একটি অ্যাসিড যার বিয়োজন ধ্রুবক এর মান দেয়া আছে 1 × 10⁻⁶ এবং ঘনমাত্রা দেয়া আছে 0.01। প্রশ্ন হচ্ছে এই অ্যাসিডটির জন্য পিওএইচ কত? আমি আবার বলছি, এই অ্যাসিডটির জন্য পিওএইচ কত এবং এই অ্যাসিডটির বিয়োজন মাত্রা
আলফা কত? তোমরা সবাই আমাকে আবারও অঙ্কটি করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে এই অ্যাসিডটির পিওএইচ এবং বিয়োজন মাত্রা আলফার মান কত হবে। তোমরা সবাই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে এই অ্যাসিডটির পিওএইচ এবং বিয়োজন মাত্রা আলফার মান কত হবে। তোমাদেরকে আমি বলতে চাই যে এই অঙ্কটি করার জন্য আমাদের কোনো ধরনের ক্যালকুলেটর প্রয়োজন হবে না। তোমরা যদি মনে করে থাকো এই অঙ্কটি করার জন্য আমাদের ক্যালকুলেটর দরকার, উত্তর হচ্ছে না। এই অঙ্কটি করার জন্য আমাদের কোনো ক্যালকুলেটর প্রয়োজন হবে না। তোমরা সবাই অঙ্কটি করার চেষ্টা করো, দেন আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে ক্যালকুলেটর ছাড়াই আমরা এই অঙ্কটি করতে পারি। অলরেডি অনেকে উত্তর করতে শুরু করেছো, কিন্তু আমাদের এখনও অঙ্ক কিছু কিন্তু ভুল হয়। আমরা আসো অঙ্কটি একটু দেখার চেষ্টা করি। HA একটি অ্যাসিড যার বিয়োজন ধ্রুবক k এর মান দেয়া আছে 1 × 10⁻⁶ এবং ঘনমাত্রা 10⁻²। একটু আগে আমরা যদি খেয়াল করি আমরা দেখেছি যে কোনো একটি দুর্বল অ্যাসিডের জন্য প্রোটনের ঘনমাত্রা হচ্ছে আলফা সি উইচ ইজ ইকুয়ালস টু √Ka × C। তাহলে এই সূত্রটি যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা কি পাই? আমরা পাই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইকুয়ালস টু আলফা সি, যেখানে আলফার মান আমাকে বের করতে হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু √Ka × C। এখানে Ka এর মান আমার প্রশ্নে দেয়া হয়েছে। কি দেয়া হয়েছে? মানটি হচ্ছে 1 × 10⁻⁶ এবং ঘনমাত্রা দেওয়া হয়েছে 0.01 অর্থাৎ 1 × 10⁻² এবং এর ওপর √ওভার মানে হচ্ছে পাওয়ার হাফ। আশা করি তোমরা সবাই এই বিষয়টি এখন জানো। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে 10⁻⁸ which is equals to 10⁻⁴। সুতরাং হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 10⁻⁴। তাহলে আমরা যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা জেনে যাই তাহলে পিএইচ কত হবে? পিএইচ ডেফিনেটলি 4। যদি পিএইচ 4 হয় তাহলে আমাদের প্রশ্নে যা চাওয়া হয়েছে পিওএইচ সেটি কত? পিওএইচ হচ্ছে 14 - 4 = 10। সুতরাং আমাদের উত্তর কিন্তু পিওএইচ হচ্ছে 10। তোমরা এখনও যারা এই বিষয়গুলো পারো না তারা কিন্তু এখনও খুব সাবধান হয়ে যাও যে কিভাবে আমরা এই প্রশ্নগুলোর উত্তর বের করি। আমরা কিভাবে একটি দুর্বল অ্যাসিড যার কে ভ্যালু দেয়া আছে তার ক্ষেত্রে কিভাবে আমরা পিএইচ বা পিওএইচ বের করতে পারি। সো এটি গেল একটি পার্ট, পিওএইচ কত। আরেকটি পার্ট হচ্ছে বিয়োজন মাত্রা আলফা কত। এই মাত্রই আমরা দেখলাম H প্লাস আয়নের ঘনমাত্রা which is equals 10⁻⁴ equals to আলফা ইন্টু সি। যদি আলফা সি ইকুয়ালস টু 10⁻⁴ হয় তাহলে আলফা কত? আলফা হচ্ছে 10⁻⁴ ডিভাইডেড বাই 10⁻²। অর্থাৎ এখানে আলফা হচ্ছে, আমরা যদি এখানে যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো 1 × 10⁻²। এবার এই 1 × 10⁻²কে যদি আমরা পার্সেন্টেজে রূপান্তরিত করি তাহলে আমরা পাবো 1 × 10⁻² পার্সেন্টে আনার জন্য আমরা 100 দ্বারা গুণ করব, সুতরাং 1%। সুতরাং উত্তরটি হচ্ছে আলফা ইকুয়ালস টু 1%, অর্থাৎ 1% বিয়োজিত হয়। বিয়োজন মাত্রা হচ্ছে 1%। সুতরাং তোমরা দেখলে কিভাবে আমি ক্যালকুলেটর ছাড়া কিভাবে কোনো একটি দুর্বল অ্যাসিডের জন্য আমরা পিএইচ বা পিওএইচ এর মান বের করলাম এবং কিভাবে আমরা একই সাথে বিয়োজন মাত্রা আলফার মান বের করলাম। যাদের এখনও মনে হয় যে এই অঙ্কগুলো আমরা ক্যালকুলেটর ছাড়া পারবো না, তারা নিশ্চয়ই এবার বুঝতে পেরেছো যে এই অঙ্কগুলো ক্যালকুলেটর ছাড়া খুব ইজিলি করে ফেলা যায়। সুতরাং আমরা দেখলাম কিভাবে আমরা দুর্বল অ্যাসিডের জন্য পিএইচ এর মান বের করতে পারি। তোমাদের যদি মনে হয় আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের উপকার হচ্ছে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তোমরা যারা এখনও শেয়ার করোনি তারা নিজেদের প্রোফাইল থেকে আমাদের আজকের এই ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দাও যে এই ক্লাসটি হচ্ছে, এবং তাদের যদি
এই প্রবলেমগুলো থাকে, এই টপিকগুলোতে প্রবলেম থাকে, তারা যেন নিজেদের প্রবলেমগুলো সলিউশন করে নিতে পারে। এরপর আমরা চলে আসব আমাদের লাস্ট টপিক, সেটি হচ্ছে বাফার দ্রবণ। বাফার দ্রবণ এর কথাটা খুবই ইজি, তোমরা সবাই জানো। বাফার দ্রবণ হচ্ছে সেই দ্রবণ যা অল্প মাত্রায়, আমি আবারও বলছি, অল্প মাত্রায় অ্যাসিড বা ক্ষার যোগ করার পরও পিএইচ এর মান অপরিবর্তিত রাখতে পারে। কি বললাম? বাফার দ্রবণ হচ্ছে সেই দ্রবণ, যেই দ্রবণ অল্প মাত্রায় অ্যাসিড বা ক্ষার যোগ করার পরও পিএইচ এর মান অপরিবর্তিত রাখতে পারে, সেই দ্রবণকেই বলা হয় হচ্ছে বাফার দ্রবণ। এবং বাফার দ্রবণ যেই ক্রিয়া কৌশল বা মেকানিজম অনুসরণ করে এই কাজটি করে থাকে তাকে বলা হয় বাফার ক্রিয়া। তাহলে বাফার দ্রবণ অল্প মাত্রায়, আমি আবারও বলছি অল্প মাত্রায়, বাফার দ্রবণে কিন্তু বেশি অ্যাসিড বা বেশি ক্ষার যোগ করলে সেটি আর বাফার দ্রবণ হিসেবে তার বৈশিষ্ট্য বজায় রাখে না। সুতরাং আমরা যেন এই বিষয়টি খেয়াল রাখি, বাফার দ্রবণ হচ্ছে সেই দ্রবণ যা অল্প মাত্রায় অ্যাসিড এবং ক্ষার যোগ করার পরও তার পিএইচের মান অপরিবর্তিত রাখতে পারে, এবং যে ক্রিয়া কৌশল বা মেকানিজম অনুসরণ করে বাফার দ্রবণ এই কাজটি করে তাকে বলা হয় বাফার ক্রিয়া। এখন বাফার দ্রবণ আমরা জানি দুই ধরনের, একটি হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ, আরেকটি হচ্ছে ক্ষারকীয় বাফার দ্রবণ। কথা হচ্ছে আমরা কিভাবে এই বাফার দ্রবণ প্রস্তুত করতে পারি। তোমরা সবাই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, তোমরা কি জানো যে কিভাবে আমরা বাফার দ্রবণ প্রস্তুত করতে পারি। তোমরা যদি জেনে থাকো তাহলে তোমরা ইয়েস লিখো, এবং তোমরা যদি না জেনে থাকো তাহলে তোমরা নো লিখে আমাকে জানিয়ে দাও যে তোমরা কি জানো যে কিভাবে আমরা অম্লীয় বাফার বা ক্ষারকীয় বাফার প্রস্তুত করতে পারি। অলরেডি তোমরা অনেকেই কমেন্ট করতে শুরু করেছো যে তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না যে বাফার দ্রবণ কীভাবে প্রস্তুত করতে হয়। আমরা আসো আরেকবার তবুও জেনে যাই কীভাবে আমরা বাফার দ্রবণ প্রস্তুত করতে পারি। যখন আমরা বলবো অম্লীয় বাফার, তখন সেটি গঠিত হয় একটি দুর্বল অ্যাসিড এবং এই দুর্বল অ্যাসিডের সাথে তার অনুবন্ধী ক্ষারের লবণ নিয়ে। অর্থাৎ কোনো একটি দুর্বল অ্যাসিড এবং তার অনুবন্ধী ক্ষারের লবণই একটি অম্লীয় বাফার তৈরি করে। ফর এক্সাম্পল, একটি দুর্বল অ্যাসিড হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, এবং অ্যাসিডিক অ্যাসিডের সাথে তার অনুবন্ধী ক্ষার অর্থাৎ CH3COO মাইনাস অর্থাৎ অ্যাসিডের আয়নের লবণ সোডিয়াম অ্যাসিডেট অর্থাৎ অ্যাসিডিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিডেট তারা মিলে একটি বাফার দ্রবণ তৈরি করে। ঠিক একইভাবে যখন আমরা বলবো ক্ষারকীয় বাফার, তখন একটি দুর্বল ক্ষারক এবং তার সাথে এই দুর্বল ক্ষারকের যে অনুবন্ধী অ্যাসিড, যা আমরা আজকে ক্লাসের শুরুতেই জেনে এসেছি, সেই দুর্বল ক্ষারকের সাথে তার অনুবন্ধী অ্যাসিড এর লবণ তারা মিলে একটি ক্ষারকীয় বাফার তৈরি করে। যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটি দুর্বল ক্ষারক, তার সাথে তার অনুবন্ধী অ্যাসিড অর্থাৎ অ্যামোনিয়াম আয়ন, তার লবণ অ্যামোনিয়াম ক্লোরাইড, তারা মিলে এই ক্ষারকীয় বাফার তৈরি করে। এখন আমরা যে বিষয়টি জানলাম যে অম্লীয় বাফার কারা কারা তৈরি করে, কিন্তু যখন প্রশ্ন হচ্ছে কিভাবে প্রস্তুত করা হয়, তখন উত্তরটা কী হবে? অর্থাৎ আমরা কিভাবে এই অ্যাসিডিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিডেট পেতে পারি। আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডের সাথে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, অর্থাৎ কোনো একটা অ্যাসিডের সাথে একটি শক্তিশালী ক্ষার
দুর্বল অ্যাসিডের সাথে একটি শক্তিশালী ক্ষার যোগ করি তাহলে আমরা এই বাফারটি তৈরি করতে পারি। আসো আমরা এই বিষয়টি আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। যেমন একটি প্রশ্ন হচ্ছে, নিচের কোন দ্রবণ বা দ্রবণগুলো বাফার হিসেবে কাজ করবে? একটি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তাদের 1:1 মোলার সলিউশন, আরেকটা হচ্ছে 1:2 মোলার সলিউশন, আরেকটা হচ্ছে 2:1 মোলার সলিউশন। তোমাদের কি মনে হয় এই ক্ষেত্রে কোনটি বা কোন দ্রবণগুলো বাফার হিসেবে কাজ করবে? তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে 1, 2 এবং 3 তাদের মধ্যে কোনটি বাফার হিসেবে কাজ করবে। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও 1, 2 নাকি 3। আয়শা, মুহাইমিনুল তোমরা উত্তর করেছো যে উত্তর হচ্ছে 1। পার্থ প্রতিম ফল তুমি উত্তর করেছো 3 এবং অনেকে উত্তর করছো 2। সুতরাং আমরা 3 দিক থেকেই উত্তর পাচ্ছি। তাহলে এবার আসো আমরা একটু জানার চেষ্টা করি যে আসলে উত্তর কোনটি হবে, 1, 2 নাকি 3। একটু চিন্তা করো, যখন CH3COOH এবং সোডিয়াম হাইড্রোক্সাইড তারা বিক্রিয়া করবে তখন কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে সোডিয়াম অ্যাসিটেট এবং পানি। এখন একটু আগে আমরা জেনে আসলাম একটি অম্লীয় বাফার তৈরি করবে একটি দুর্বল অ্যাসিড এবং তার অনুবন্ধী ক্ষারকের লবণ তারা মিলে। এখন চিন্তা করো, যদি আমরা তাদের 1:1 মোলার অর্থাৎ এর 1 মোল নিয়ে কাজ করি তাহলে কি হবে? তাহলে যে ঘটনাটি ঘটবে, এই অ্যাসিড দুর্বল অ্যাসিডটি ক্ষারকের সাথে সম্পূর্ণভাবে বিক্রিয়া করে প্রোডাক্ট উৎপন্ন করবে। অর্থাৎ তখন আমি অ্যাসিডিক অ্যাসিড কিছুই পাবো না। বিক্রিয়া শেষে আমি অ্যাসিডিক অ্যাসিড পাবো 0 মোল। অর্থাৎ সেই ক্ষেত্রে কোনো অ্যাসিড দ্রবণে অবশিষ্ট থাকবে না। সুতরাং অ্যাসিডিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের 1:1 সলিউশনে লবণ থাকবে কিন্তু অ্যাসিড থাকবে না। সুতরাং এটি কোনো বাফার দ্রবণ তৈরি করবে না। 2, আমরা যদি অ্যাসিড কম নিয়ে ক্ষারক বেশি নেই তাহলে কি হবে? আবারও এর 1 মোলের সাথে বিক্রিয়া করে প্রোডাক্ট উৎপন্ন করবে। অর্থাৎ বিক্রিয়া শেষে আমার অ্যাসিড কিছুই থাকবে না, ক্ষারক থাকবে, শক্তিশালী ক্ষারক থাকবে 1 মোল, আর আমাদের লবণ উৎপন্ন হবে। তাহলে আবারও আমরা লবণ পাচ্ছি কিন্তু দুর্বল অ্যাসিড কিন্তু নাই। সুতরাং এই ক্ষেত্রেও আমাদের বাফার দ্রবণ তৈরি করবে না। 3 নম্বর ক্ষেত্রে যদি আমরা দেখি, আমাদের অ্যাসিড আছে বিক্রিয়ার শুরুতে 3 মোল, ক্ষারক আছে বিক্রিয়ার শুরুতে 2 মোল, ক্ষারক আছে 1 মোল। বিক্রিয়া করার পর বিক্রিয়ার শেষে আমাদের অ্যাসিড থাকবে 1 মোল এবং ক্ষারক থাকবে 0 মোল। সুতরাং এই ক্ষেত্রে বিক্রিয়া শেষে আমরা অ্যাসিড পাচ্ছি, লবণও পাচ্ছি। সুতরাং এই ক্ষেত্রেই আমাদের দ্রবণটি একটি বাফার হিসেবে কাজ করবে। সুতরাং খুবই 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 গুরুত্বপূর্ণ, সবসময় মনে রাখবে কোনো একটি এরকম মিশ্রণ, একটি দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারের একটি মিশ্রণ তখনই বাফার দ্রবণ হিসেবে কাজ করবে যখন দুর্বল অ্যাসিডটি বেশি পরিমাণে থাকবে। আমি আবারও বলছি, কোনো একটি দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার তখনই বাফার দ্রবণ হিসেবে কাজ করবে যখন দুর্বল অ্যাসিডটি বেশি পরিমাণে থাকবে, কারণ তখন বিক্রিয়া শেষে সেটি অবশিষ্ট থাকবে এবং এই অ্যাসিড এবং লবণ তারা মিলে তখন বাফার দ্রবণ হিসেবে কাজ করবে। সুতরাং এই ভুলটি যেন আমাদের এরপর থেকে আর কখনো না হয়। এখন আমরা বাফার দ্রবণ বুঝলাম, বিভিন্ন ধরনের বাফার দ্রবণের কথা জানলাম কিভাবে তাদেরকে প্রস্তুত করতে হয়, কিভাবে বাফার দ্রবণ প্রস্তুত করতে হয়। আসো এবার আমরা একটু জানার চেষ্টা করি কিভাবে আমরা বাফার দ্রবণের পিএইচ গণনা করতে পারবো। বাফার দ্রবণের পিএইচ গণনা করার জন্য আমাদেরকে একটি বিশেষ সমীকরণ ব্যবহার করতে হয়। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও তো যে কিভাবে আমরা একটি বাফার দ্রবণের পিএইচ গণনা করতে পারি, কোন সমীকরণ ব্যবহার করে, কোন বিশেষ ধরনের সমীকরণ ব্যবহার করে আমরা বাফার দ্রবণের পিএইচ গণনা করতে পারি।
ইন দ্য মিন টাইম আমি তোমাদের মধ্যে একজনের একটু প্রশ্নের উত্তর দিয়ে দিই যে আয়েশা, তুমি প্রশ্ন করেছো কিভাবে আমরা বুঝবো কোনটি ক্ষারকটি দুর্বল এবং কোনটি সবল। সাধারণত অজৈব অ্যাসিড বা ক্ষারক তারা শক্তিশালী হয়। সাধারণত, এই কথাটা বললাম কি সাধারণত, সবসময় কথাটা সত্য না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কথাটা সত্য। অজৈব অ্যাসিড বা অজৈব ক্ষারকগুলো শক্তিশালী হয়। যেমন H2SO4 একটি শক্তিশালী অ্যাসিড, NaOH একটি শক্তিশালী ক্ষারক। ঠিক তার উল্টোভাবে সকল জৈব অ্যাসিড বা জৈব ক্ষারকগুলো দুর্বল হয়। যেমন তোমরা সবাই জানো অ্যাসিটিক অ্যাসিডের কথা, তারপর তোমরা অ্যামোনিয়া থেকে যেটা আসে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তার কথা জানো, তারা দুর্বল ক্ষারক তৈরি করে। সুতরাং এই ক্ষেত্রে আমরা যে মোটামুটিভাবে বলতে পারি অজৈব অ্যাসিড বা ক্ষারকগুলো হচ্ছে শক্তিশালী, জৈব অ্যাসিড বা ক্ষারকগুলো হচ্ছে দুর্বল। এখন আমরা বাফার দ্রবণের পিএইচ গণনা করব। তোমরা অলরেডি জানো যে বাফার দ্রবণের পিএইচ গণনা করার জন্য আমরা একটা বিশেষ ধরনের সমীকরণ ব্যবহার করি, যার নাম হচ্ছে হেন্ডারসন হেসেলবাখ সমীকরণ। হেন্ডারসন হেসেলবাখ সমীকরণটি হচ্ছে পিএইচ ইকুয়ালস টু পিকেএ প্লাস লগ লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা। এখন এই সমীকরণটি ব্যবহার করে আমরা অঙ্ক করব। আমাদের এই সমীকরণ থেকে আমরা আরেকটি বিশেষ ধরনের সমীকরণে আসব, যা দিয়ে অঙ্ক করতে খুবই সহজ হবে। আমরা যখন অঙ্ক করব তখন আমরা ওই সমীকরণটি ব্যবহার করব। সমীকরণটি কি? চিন্তা করো, আমাদের একটি পাত্র যার মধ্যে বাফার দ্রবণ আছে। এখন যদি আমরা একটু চিন্তা করি, এই বাফার দ্রবণের মধ্যে আমাদের সল্টও আছে, আবার অ্যাসিডও আছে। তাহলে আমি যদি চিন্তা করি, আমরা কি এটা পাবো না যে এই দ্রবণের মধ্যে সল্ট এর আয়তন ইজ ইকুয়ালস টু অ্যাসিডের আয়তন ইকুয়ালস টু বাফার দ্রবণের আয়তন। যেহেতু বাফার দ্রবণটিতে লবণ এবং অ্যাসিড তারা একইভাবে একই সাথে আছে, সুতরাং লবণের আয়তন আর অ্যাসিডের আয়তন আসলে একই, যেটি হচ্ছে বাফার দ্রবণের আয়তনের সমান। এখন লবণের আয়তন এবং অ্যাসিডের আয়তন যদি একই হয়ে থাকে, তাহলে আমরা একই ভ্যালু দ্বারা উপরে এবং নিচে গুণ করতে পারি, অর্থাৎ ভি অফ সল্ট এদিকে হচ্ছে ভি অফ অ্যাসিড আমরা গুণ করতে পারি। এবার তোমরা একটু স্মরণ করো, আমরা জানি মোল সংখ্যা আমাদের বের করার একটি উপায় ছিল n ইকুয়ালস টু এস টাইমস ভি, অর্থাৎ আমরা যদি ঘনমাত্রা এবং আয়তন দ্বারা গুণ করি তাহলে আমরা মোল সংখ্যা পেয়ে যাই। তাহলে এই হেন্ডারসন হেসেলবাখ সমীকরণের আরেকটি পরিবর্তিত রূপ হচ্ছে পিএইচ ইকুয়ালস টু পিকেএ প্লাস লগ অফ লবণের মোল সংখ্যা ডিভাইডেড বাই অ্যাসিডের মোল সংখ্যা। আমরা এই পরিবর্তিত রূপ দিয়ে অঙ্ক করব এবং তোমরা দেখবে যে এই সূত্র ব্যবহার করে আমরা অত্যন্ত সহজে খুব কম সময়ের মধ্যে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারি, যা আমাদের এই সূত্র ব্যবহার দিয়ে অঙ্ক করতে গেলে অনেক সময় লাগবে। সুতরাং আমরা এই পরিবর্তিত রূপ দিয়ে অঙ্ক করব এবং তোমরা দেখতে পারবে যে আমরা কিভাবে খুব কম সময়ের মধ্যে অঙ্কগুলো করতে পারি। আসো আমরা একটি অঙ্কের মাধ্যমে এই কথাটি বোঝার চেষ্টা করি। একটি অঙ্ক যেটি দেওয়া আছে যে 4.05 pH এর একটি বাফার প্রস্তুত করতে হবে 500 মিলিলিটার পানিতে। এই ক্ষেত্রে বাফারটি প্রস্তুত করতে 1.2 গ্রাম অ্যাসিডের সাথে কত গ্রাম সোডিয়াম অ্যাসিডেট বা লবণ যোগ করতে হবে, যেখানে অ্যাসিডের কে এর মান দেওয়া আছে। এই অঙ্কটি আমরা এইচএসসি লেভেলে করে এসেছি এবং এইটি অঙ্কটি করতে আমাদের অনেক 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 সময় লাগতো, কিন্তু আসো আমরা দেখার চেষ্টা করি কিভাবে আমরা যেই সূত্রটি একটু আগে ব্যবহার করলাম, পিএইচ ইকুয়ালস টু পিকেএ প্লাস লগ অফ সল্টের মোল সংখ্যা ডিভাইডেড বাই অ্যাসিডের মোল সংখ্যা, এই সূত্র ব্যবহার করে আমরা কিভাবে খুব কম সময়ের মধ্যেই অঙ্কটি করে ফেলতে পারি।
চিন্তা করো এই ক্ষেত্রে আমাদের কি দেয়া আছে, আমাদের দেয়া আছে অ্যাসিডের ভর, আমার লাগবে হচ্ছে লবণের ভর। আবার আমরা জানি মোল সংখ্যা বের করার একটি সূত্র হচ্ছে W/M। সুতরাং আমরা এই সূত্রটি ব্যবহার করে এবার সল্টের মোল সংখ্যা, অ্যাসিডের মোল সংখ্যা বের করব এবং সেখান থেকে অঙ্কটি করে ফেলব। আমরা যদি অঙ্কটি করতে যাই তাহলে তোমরা দেখবে পিএইচ হচ্ছে 4.05 এবং পিকে ভ্যালু হচ্ছে, আমরা যদি -log(1.8 × 5 নেই তাহলে আমরা পাবো 4.74, কারণ -log(1.8 × 5 এই ভ্যালুটি হচ্ছে 4.74। সুতরাং সেখান থেকে আমি পিকে ভ্যালু বের করলাম। তাহলে আমাদের পিএইচ দেয়া আছে, কে এ ভ্যালু অর্থাৎ বিয়োজন ধ্রুবক দেয়া ছিল, সেখান থেকে আমি পিকে বের করলাম, প্লাস লগ অফ সল্টের মোল সংখ্যা ডিভাইডেড বাই অ্যাসিডের মোল সংখ্যা। এখন আমি যদি অঙ্কটি করতে যাই তাহলে আমার প্রশ্নে লাগবে হচ্ছে সল্টের ভর কত। তাহলে আমি লগ অফ সল্টের মোল সংখ্যা ডিভাইডেড বাই অ্যাসিডের মোল সংখ্যা, এটা পাই হচ্ছে -0.69। তোমরা ক্যালকুলেট করো আমার সাথে এবং দেখো আমার উত্তরটি ঠিক হয় কিনা। এই ভ্যালুটি হচ্ছে -0.69। এবার আমি যদি লগ সরিয়ে নিতে চাই তাহলে আমরা কি করব, আমরা যে কাজটি করব সেটি হচ্ছে অ্যান্টিলগ। অ্যান্টিলগ বলতে বোঝায় আমরা যদি লগ সরিয়ে ফেলতে চাই তাহলে আমরা সিম্পলি যে কাজটি করব 10⁻⁻0.69 করব, অর্থাৎ লগ সরিয়ে নিতে চাইলে 10-এর পাওয়ারে নিয়ে যাব, কারণ লগের ভিত্তি হচ্ছে 10। আশা করি তোমরা তোমাদের এসএসসি লেভেলে এই বিষয়গুলো করে এসেছো। তাহলে n অফ সল্ট ডিভাইডেড বাই n অফ অ্যাসিড ইকুয়ালস টু 10⁻⁻0.69 উইচ ইজ ইকুয়ালস টু 0.2। এখন আমরা যদি বের করি n অফ সল্ট তাহলে সেটি কি হয় 0.2 ইন্টু n অফ অ্যাসিড। n অফ অ্যাসিড হচ্ছে W/M সূত্র দ্বারা আমরা কাজটি করব। সুতরাং এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা 1.2 ডিভাইডেড বাই অ্যাসিডিক অ্যাসিডের আণবিক ভর 60 তা দ্বারা ভাগ করব, কারণ 1.2 ডিভাইডেড বাই 60 এটি হচ্ছে আসলে n অফ অ্যাসিড, কারণ আমরা সূত্র জানি n ইকুয়ালস টু W/M। এখন আমরা যদি বের করতে চাই W অফ সল্ট, তাহলে যেটি আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে যে কত গ্রাম লবণ লাগবে, তার মানে প্রশ্নে আমাদের চাওয়া হয়েছে সল্টের ভর কত। তাহলে W অফ সল্ট ডিভাইডেড বাই আমাদের সল্টের যে আণবিক ভর 82 তা ইকুয়ালস টু 0.2 1.2 60। তাহলে আমরা W অফ সল্ট বের করতে চাইলে আমরা জাস্ট 82কে ওই পাশে নিয়ে যাব, অর্থাৎ 0.2 1.2 60 82। আমরা ক্যালকুলেট করলে উত্তর পাবো 0.33। সুতরাং তোমরা দেখলে আমরা কি করলাম, আমরা জাস্ট এই সূত্র ব্যবহার করলাম, আমরা n ইকুয়ালস টু W/M সূত্র ব্যবহার করলাম এবং পুরো অঙ্কটি করে ফেললাম। অনেকেই প্রশ্ন করছো এটি কি ক্যালকুলেট দিয়ে করা সম্ভব? এই প্রশ্নটির উত্তর হচ্ছে না, এই অঙ্কটি করতে গেলে আমাদের ক্যালকুলেটর লাগবে। কিন্তু কোনো ভয় নেই, যে সকল অ্যাডমিশন টেস্টে তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না সেই সকল অ্যাডমিশন টেস্টে তেমন প্রশ্নই দিবে যে সকল প্রশ্ন উত্তর করতে ক্যালকুলেটর প্রয়োজন হয় না। সুতরাং সেটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। আমরা যেন জাস্ট বুঝি যে কিভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারবো। জাস্ট সূত্র বসাবো, মূল সংখ্যা বের করব, ভ্যালুগুলো বসিয়ে উত্তর বের করে ফেলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা বাফার দ্রবণের জন্য পিএইচ বের করার জন্য হেন্ডারসন-হেসেনবাখের যে পরিবর্তিত সূত্র সেটি ব্যবহার করে খুব সহজেই এক লাইনে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারি। সুতরাং আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকবে। আমাদের নেক্সট ক্লাস আগামীকাল অর্থাৎ 9 অক্টোবর রোববার, এটি হচ্ছে বাংলা, অর্থাৎ আগামীকাল বাংলার ক্লাস হবে এবং আগামী পরশুদিন অর্থাৎ 10 অক্টোবর সোমবার ক্লাস হবে ম্যানেজমেন্টের। তোমাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছে আমাদের লাইভ ক্লাস শুরু হয় ঠিক রাত 8টায়। সুতরাং
তোমাদেরকে আগামী লাইভ ক্লাসগুলোর জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের ক্লাসটি শেষ করি। তোমরা সবাই অনেক 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 ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের পরীক্ষা সামনের অ্যাডমিশন টেস্টের জন্য অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই লাইভ ক্লাসটি শেষ করছি।